সেটা হচ্ছে যে আমরা কি কারণে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভমেন্ট করা দরকার, মানে ইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টর হওয়া ঠিক এক্স্যাক্টলি কি কারণে দরকার সেটা মোটামুটি জেনেছি মানে আমরা দেখেছি যে তোমার জেনারেশন এন্ডে থেকে টোটাল লোড এন্ডে, হ্যাঁ, অর্থাৎ লোড যে পাওয়ারটা কনজিউম করছে, অর্থাৎ ওর কাছে যে কিলোওয়াট আওয়ার মিটারটা আছে, ওর কাছে লোডের কাছে যে কিলোওয়াট আওয়ার মিটার, যে এনার্জিটা দাম দিয়ে ও পাওয়ারটা কিনছে, সেখানে আমরা অ্যাক্টিভ পাওয়ারটাকেই দেখি। ঠিক আছে, তাও দেখেছিলাম দুটো কারণে দরকার। যদি বেশি সিস্টেমে রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্লো করে, তাহলে সেম ওয়াটেজের জন্য কিন্তু তারগুলো মোটা হয়ে যাবে, মোটা হতে হবে, নাহলে তারগুলো গরম হবে। সেকেন্ড হচ্ছে জেনারেশনের প্রবলেম হবে, ওদের কারণ রিঅ্যাক্টিভ পাওয়ার এর জন্য কয়লাটা কিন্তু খাওয়াতে হবে। ঠিক আছে, ইত্যাদি কারণে আমরা চেষ্টা করেছিলাম 0.8 পাওয়ার ফ্যাক্টর রাখতে। এবার এই 0.8 পাওয়ার ফ্যাক্টরটা রাখার জন্য কি বলেছিলেন, যে সবাই চাইবে প্রত্যেকটা লোড তার এন্ডে পাওয়ার ফ্যাক্টরটাকে তার বোথ এন্ডে, অর্থাৎ একটা লোড মানে একটা স্টেশন তার, সরি বোথ এন্ডে নয়, তার ইনকামিং এন্ডটা মানে সে যে লোডটা কনজিউম করছে সেখানে কিন্তু একটা ও পাওয়ার ফ্যাক্টরে মানে একটা, অবশ্যই ওখানে একটা মিটার থাকবে যে সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর কত। আর সেটা যদি একটা অ্যাবরাপ্ট লেভেলে ফল করে তার জন্য ফাইনের ব্যবস্থা আছে। হুম, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে ধরো সাপোজ এটা একটা কোম্পানি, ট্রান্সমিটিং কোম্পানি is delivering power to a distribution company. This transmission company is basically delivering power to distribution company. Now, at this end, দেখো একটা ভালো করে জিনিস হয়ে দেখো, যখন পাওয়ারটা একটা জায়গা থেকে একটা জায়গায় ডেলিভার হচ্ছে, তখন এ হচ্ছে বেসিক্যালি সোর্স, এ হচ্ছে লোড। তাহলে পাওয়ার ফ্যাক্টর কার উপর ডিপেন্ড করবে, সোর্সের উপর না লোডের উপর? আমরা জানি পাওয়ার ফ্যাক্টর অলওয়েজ উইল বি ডিপেন্ডেন্ট আপন অনলি অন লোড। অর্থাৎ ডিস্ট্রিবিউশন কোম্পানি সেই দিক থেকে দেখবে যে এরিয়াতে লোড কত, যে লোড আছে তার উপর দেখে ও চাইবে পাওয়ার পাওয়ার ফ্যাক্টরটা গ্রেটার দেন 0.8 রাখতে, পিএফটা। অর্থাৎ এ ট্রান্সমিশন কোম্পানি উইল সেল অর ডিস্ট্রিবিউট দিস পাওয়ার টু ডিস্ট্রিবিউশন কোম্পানি ইফ অ্যান্ড অনলি ইফ দিস পাওয়ার সিস্টেম পাওয়ার ফ্যাক্টর মাস্ট বি গ্রেটার দেন 0.8। সেই জন্য ও কি বলছে, যদি 0.8 এর উপর না থাকে, যদি লেস দেন 0.8 হয়ে যায়, ট্রান্সমিশন মানে ডিস্ট্রিবিউশন কোম্পানিকে একে ফাইন দিতে হবে। একে ফাইন দেবে তখন, যদি পাওয়ার ফ্যাক্টর ফল করে যায়। কোনো কোম্পানি চাইবে না বিনা নেসেসারিতে ফাইন গুনতে, এবং এই ফাইনের অ্যামাউন্টটা কিন্তু হিউজ, মেবি সামথিং অর্ডার অফ সামথিং ক্রোর্স, কোটি টাকা রেঞ্জে হতে পারে ফাইনটা। তাহলে এই যে ফাইনটা দেবে, তাহলে এ কি চাইবে শুধু ফাইনটা নিতে? কখনোই চাইবে না। তখন ও কি করলো, ও ওর এন্ডে অর্থাৎ ওর লোডের এন্ডে এইখানটায় ও পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ডিভাইস এই এন্ডে লাগিয়ে রেখে দিল। এতে করে কি হবে, যে লোডটা এখান থেকে কনজাম্পশন মানে আসবে, ট্রান্সমিশন কোম্পানি যেন দেখে যে হ্যাঁ এইখানে 0.8 এর থেকে গ্রেটার পাওয়ার ফ্যাক্টর রয়েছে, মানে যতটা গ্রেটার থাকা যায় ততটা গ্রেটার পাওয়ার ফ্যাক্টর রয়েছে। এবং কি হয়, এই যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের যে যন্ত্রগুলো, যে 3 রকম যন্ত্র তোমরা পড়েছো, কি কি নাম? নাম্বার 1 ইজ ইয়োর ক্যাপাসিটর ব্যাংক, নাম্বার 2 পড়েছো সিঙ্ক্রোনাস কন্ডেন্সার, আর 3 পড়েছো ফেজ শিফটার। এই 3টে দরকার হলে আমি আলাদা ক্লাসে দিতে আলাদা করে বলবো, কিন্তু ক্যাপ মানে মোট কথা 3টের ক্ষেত্রেই এই পাওয়ার ফ্যাক্টরের কনসেপ্টটাকে ভ্যারি করানো যায়। অর্থাৎ আমরা কি করব, আমাদের হেনকে দেখতে হবে যে হ্যাঁ এইখান থেকে, অর্থাৎ ট্রান্সমিশন কোম্পানির এইখান থেকে যে পাওয়ারটা বেরলো, সে এইখানটার পাওয়ার ফ্যাক্টরটা যেন 0.8 থাকে। তাতে কতটা কারেন্ট এই দিকে ড্র হচ্ছে, কতটা কারেন্ট এই দিকে ড্র হচ্ছে আমার দেখার কিন্তু দরকার নেই। অর্থাৎ ইন অ্যাবসেন্স অফ দিস পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভার, যদি এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভারটা আমি কানেক্ট না করি, ইন কেস অফ দ্যাট মাই ভোল্টেজ কারেন্ট কার্ভ ফেজার ওয়াজ লাইক দিস ওয়াজ মাই ভোল্টেজ অ্যান্ড দিস ওয়াজ মাই কারেন্ট। এই আইএলটা হচ্ছে এই এক্স্যাক্টলি এই আইএলটা।
ঠিক আছে, যেটা এই এন্ডে ঢুকে যাচ্ছে সেটা হচ্ছে আইএল। ও দেখলো যে আমি যদি একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ডিভাইস লাগাই দ্যাট ইজ ড্রয়িং এ কারেন্ট অফ আইসি, এটা আমরা ভালো করে জানি ভোল্টের সাথে, আর এটা পাওয়ার ফ্যাক্টর ইনপুটটা কি ক্যাপাসিটর ব্যাংক। ক্যাপাসিটর মানে পিওর ক্যাপাসিটর। পিওর ক্যাপাসিটর যদি হয় ইট উইল প্রোভাইড এ লিডিং কারেন্ট ফ্রম আই, দিস ইজ ইয়োর আইসি। ঠিক আছে, আর বাকিটা তোমরা সবই জানো। মোট কথা এইটার যে রেজাল্ট্যান্টটা হবে, ধরো এটা রেজাল্ট্যান্ট হলো এইটা ফাইনাল আই, এন্ড দিস ইজ ইয়োর ফাইনাল আই। ট্রান্সমিশন কোম্পানি উইল নট সি হোয়াট ইজ ইয়োর আইএল এন্ড হোয়াট ইজ ইয়োর আইসি, তুমি ক্যাপাসিটরের দিকে বেশি কারেন্ট ড্র করছো নাকি লোডের দিকে বেশি কারেন্ট ড্র হচ্ছে, না কি হচ্ছে, ট্রান্সমিশন কোম্পানির সেটা দেখার দরকার নেই। একটা সোর্স সবসময় দেখতে চাইবে যে তার এন্ড থেকে যেটা বেরোচ্ছে আই, যেটা কিনা আইএল আর আইসির ফেজার সাম, আই ইকুয়াল টু ইয়োর আইএল প্লাস আইসি, তার ফেজার সামেশন। ও দেখবে এইটা, যে হ্যাঁ এইটা এই অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে কিনা, এই অ্যাঙ্গেল যত কম হয় তত ভালো। তার মানে কি, লোড কারেন্টটা কিরকম তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে, লোড কারেন্টটা কি, তার নেচার কি, অনেক কিছু ডিপেন্ড করবে। দেখো কেন কথাটা বলছি, সাপোজ তোমার, আমি একটু বসছি হ্যাঁ, সাপোজ তোমার ধরো এইটা ছিল ভোল্টেজের ফেজার, আর মনে করো এই মোমেন্টে লোড কারেন্টটা ছিল কম, ধরো এইটুকু ছিল তোমার লোড কারেন্ট আইএল, এবং এই কোম্পানিটা কি করেছিল, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য একটা যন্ত্র লাগিয়েছিল আইসি, সেটা মনে করো এইরকম রেঞ্জে লাগিয়েছিল আইসি। মানে ও পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য যে যন্ত্র লাগিয়েছে, এটা বেসিক্যালি মনে করো তোমার ক্যাপাসিটর ব্যাংক আছে তাতে। তো এই ক্যাপাসিটর ব্যাংক বেসিক্যালি করে কি, ক্যাপাসিটর ব্যাংকে অনেকগুলো ক্যাপাসিটিভ সুইচ আছে, অর্থাৎ জিনিসটা এরকম, এই টোটালটাই আছে, ঠিক আছে, এখানে সুইচ, এখানে সুইচ, এখানে সুইচ, এখানে সুইচ, এখানে সুইচ। আমি জাস্ট এখানে 1 2 3 4 5 6টা সুইচ দেখাচ্ছি। তো মনে করো এটা 6টা সুইচ নয়, ঠিক আছে, এটা মনে করো তোমার প্রায় 150 সুইচ আছে। এগুলো সব ক্যাপাসিটার, এই টোটালটা। এবার এই যন্ত্রটা মনে করো এখানে আছে, ঠিক আছে। তো এই কোম্পানিটা এই মুহূর্তে কি করেছে, এই একটা আর এই একটা, এই দুটো কানেক্ট করেছে, তাতে করে ক্যাপাসিটিভ কারেন্ট আইসি যেটা ড্র হচ্ছে তার অ্যামাউন্টটা অল্প। এবং ওরা দেখলো যে যদি আমরা দুটো ক্যাপাসিটার ব্যাংক সুইচ, মানে দুটো ক্যাপাসিটার সুইচ করি, দেখো আমি 6টা দেখাচ্ছি, ধরে নাও এটা 6টা নয়, ধরে নাও এটা 60 খানা আছে, 60 নাম্বার আছে মনে রাখো, মনে করো, তাহলে ওরা 10 10 20 খানা ক্যাপাসিটার ব্যাংক যদি সুইচ করে, দিস ক্যাপাসিটার ইজ নাও ড্রয়িং এ কারেন্ট অফ আইসি। এবার এটা যদি তুমি রেজাল্ট্যান্ট করো, দেখো দিস ইজ ইয়োর ফাইনাল আই, দেখলো যে হ্যাঁ এই অ্যাঙ্গেলটা একদম ঠিকঠাক আছে, ইটস ওকে, দুটো ক্যাপাসিটর ব্যাংক সুইচ করলেই আমার আরামসে ঠিকঠাক জায়গায় চলে আসছে। এখন যদি এরকম হয় যে এটা যা ছিল ছিল, কিন্তু সাপোজ মনে করো লোড ডিমান্ড মারাত্মক বেড়ে গেছে, অর্থাৎ এখান দিয়ে যে লোড কারেন্টটা ড্র হচ্ছে সেটা মনে করো অনেকটা বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে, অর্থাৎ সেটা বাড়তে বাড়তে এরকম জায়গায় চলে এসেছে, এতটাও না, থোড়া এতটা, দিস ইজ ইয়োর আইএল। তাহলে ওরা যদি তখনও দুটো ব্যাংক দুটো ক্যাপাসিটারই সুইচ রাখে, তাহলে এবার এখানটা তুমি ওর ফেজার ইয়ে করো। হুম, দেখো কি অবস্থা হচ্ছে, দেখো পাওয়ার ফ্যাক্টর কত, এই থিটা অ্যাঙ্গেলটা কত বেড়ে গেল, দিস ইজ ইয়োর নাও আই। অর্থাৎ যখনই লোড বাড়লো তখনই পাওয়ার ফ্যাক্টর ফল করবে, তখন এই কোম্পানি দেখলো যে না পাওয়ার ফ্যাক্টর ফল করছে, আমি কিন্তু আরো বিপজ্জনক অবস্থায় পড়বো, তখনই কি হলো, ওরা আরো ফটাফট ফটাফট এগুলোকে সুইচ করে দিল। অর্থাৎ অলরেডি 50টা ক্যাপাসিটার ওরা কানেক্ট করে দিল, তাতে করে কি হবে, দেখো এই ক্যাপাসিটিভ কারেন্টটা তাতে বেড়ে যাবে, যেটা দুটো ছিল এবার ধরো স্যার 5 গুণ রাখছে, এই কারেন্টটা এরম জায়গায় বেড়ে যাবে, যাতে করে আবার এইটা ব্যালেন্স হয়ে যায়। ব্যাপারটা সবার বোঝে না জিনিসটা আমি কি বলতে চাইলাম, অর্থাৎ এদের কাছে যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট আমি ক্যাপাসিটর দেখালাম, সেম জিনিস মেবি ডান উইথ সিঙ্ক্রোনাস কন্ডেন্সার অর ফেজ শিফটার হোয়াট এভার মেবি,
মোস্ট অফ দা কেসেস 80% কেসেস ওরা কিন্তু ক্যাপাসিটর ব্যাংক ইউজ করে। যত সাবস্টেশনে যাও দেখবেন একসাম জায়গায় বড় বড় বিশাল একটা বড় হল ঘর রুম, তাতে শুধু ক্যাপাসিটর ব্যাংক রয়েছে। ঠিক আছে, ক্যাপাসিটর ব্যাংক গুলোকে সুইচ করছে। তার মানে কি, মানে ফের এই ডিস্ট্রিবিউশন কোম্পানি কি করবে, এদের কাজটা হবে, এদের কাছে একটা কন্ট্রোল সিস্টেম আছে, হ্যাঁ। এই কন্ট্রোল সিস্টেমটা কি করে, এই কন্ট্রোল সিস্টেমের ইনপুট, অর্থাৎ এই কন্ট্রোল সিস্টেমটা এভাবে ডিজাইন করা যে এর ইনপুটটা হচ্ছে রেফারেন্স পাওয়ার ফ্যাক্টর সে 0.85। ঠিক আছে, এইটা ওদের ক্যাপাসিটার ব্যাংক সুইচ করার ট্রান্সফার ফাংশন। স্যার হ্যাঁ, বলছি যে মাঝখানটা বাদ দিয়ে লিখুন। চকচকে না, হ্যাঁ চকচকে হুম। চকচকে, ঠিক 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 ঠিক, একদম খেয়াল ছিল না। দাঁড়াও, এই জায়গাটা ফরবিডেন এরিয়া, তাই তো? আমি বলতে চাইলাম যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে কি আছে না, একটা রেফারেন্স ইনপুট আছে 0.85 ইজ ইউর রেফারেন্স পাওয়ার ফ্যাক্টর, and this is some error multiplication, and this is the transfer function of capacitor bank switching। এটা ক্যাপাসিটর ব্যাংক সুইচ করার ট্রান্সফার ফাংশন। তারপর এটা ফাইনাল এবং হচ্ছে এবং মনিটরিং, একই সাথে ক্যাপাসিটর ব্যাংক সুইচ করার ইয়ে এবং মনিটরিং। ঠিক আছে, দুটো বা ইয়ে দিয়ে, না মনিটরিং তো লাগবে, মনিটরিং নিচের দিকে। তো ফাইনালি পাওয়ার ফ্যাক্টর কত, সেইটা এসে এইটা হচ্ছে তোমার ইয়েটা, ফিডব্যাকটা। এই ফিডব্যাকটা হচ্ছে মনিটরিং পারপাস এম। তার মানে এদের কাছে একটা কন্ট্রোল সিস্টেম আছে যেটা হচ্ছে সবসময় ইনপুট পাওয়ার ফ্যাক্টর আমি 0.85 বা তার গ্রেটার দিয়ে রেখেছি। ঠিক আছে, এর সবসময় এটা দিয়ে রাখা আছে। যদি দেখি এখানকার পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে মনিটরিং ল্যাগিং হয়ে যাচ্ছে, ফিডব্যাকটা নিচ্ছি, ফিডব্যাকটা নিয়ে সেরকম ক্যাপাসিটার ব্যাংক সেই অর্ডারে সুইচিং করে আমি পাঠাচ্ছি। তাহলে ওদের কাছে সবসময় প্রত্যেকটা কোম্পানি, ডিস্ট্রিবিউশন কোম্পানি কেন, যেখানে সোর্স লোড, অর্থাৎ সোর্স লোড কে, এখানে যদি ট্রান্সমিশন কোম্পানি আমার সোর্স হয়, দেন আমার মেবি ডিস্ট্রিবিউশন কোম্পানিটা হচ্ছে লোড। বা শুধু যে সবসময় এমনটা হবে সেটা নয়, এমনটাও হতে পারে, খেয়াল করে দেখো, যে সাপোজ ট্রান্সমিশন কোম্পানিতে কি আছে, যদি হ্যাঁ যদি জেনারেশন কোম্পানি হয়, যে সে পাওয়ারটা ফিড করছে একটা ট্রান্সমিশন কোম্পানিকে, সেক্ষেত্রে খেয়াল করে দেখো এটা সোর্স এটা লোড। আবার ট্রান্সমিশন কোম্পানির ভেতরে তুমি যদি ঢুকো, সেখানে 400 কেভির একটা সাবস্টেশন আছে, সেই 400 কেভি সাবস্টেশন ইজ ডেলিভারিং পাওয়ার টু এ, মানে স্টেপ ডাউন, মানে ও কি করছে, পাওয়ারটা স্টেপ ডাউন করলো, করে 220 কেভি সাবস্টেশনে পাওয়ারটাকে ফিড করলো। সে আবার ফিড করলো, সে ধরো 132 কেভি সাবস্টেশনে। খেয়াল করে দেখো 400, 220, 132 বোথ আর ফ্রম ট্রান্সমিশন কোম্পানি, তিনটেই ট্রান্সমিশন কোম্পানি। কিন্তু সেক্ষেত্রে এ যদি সোর্স হয় এ হবে লোড, আবার এ যদি সোর্স হয় এ হবে লোড, এরকম অর্ডারে চলছে। আবার এখান থেকে মনে করো কোনো ডিস্ট্রিবিউশন পাওয়ারটা, মনে করো কোনো ডিস্ট্রিবিউশন কোম্পানি পাওয়ারটা কিনেছে, সেক্ষেত্রে ও যদি সোর্স হয় ও হবে লোড। তো ভেবো না যে একটা ট্রান্সমিশন কোম্পানির কাছে একটাই মাত্র পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভার আছে। নিয়মটা হচ্ছে প্রত্যেকটা সাবস্টেশনে এটা থাকবে। কারণটা কি, কারণটা হচ্ছে এটাই যে পাওয়ার ফ্যাক্টর যে শুধুমাত্র লোডের উপরই ডিপেন্ড করে বা এ করে, যে হ্যাঁ একটা কোম্পানির কাছে একটাই থাকবে সেটা দেখলে হবে না। তার কারণ হচ্ছে ধরো এই 400 কেবি থেকে 220 কেবি যে আমি লাইনটা দেখছি, ডিস্টেন্স অফ দিস লাইন মে বি ইন দ্য অর্ডার অফ 200 কিলোমিটার, বা ধরো 400 কিলোমিটার, 400 কিলোমিটার লম্বা লাইন এটা। তাহলে সেই যে লম্বা ট্রান্সমিশন লাইনটা, তার কাছে তার ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স যথেষ্ট আছে। যদিও ক্যাপাসিটেন্স গুলো চায় অলরেডি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে, বাট এই ট্রান্সমিশন লাইনে নিজের একটা ইন্ডাকটেন্স আছে, এবার সেইগুলো ইত্যাদি থাকার জন্য পাওয়ার ফ্যাক্টর আপ ডাউন হতেই পারে আপ ডাউন। তো সেক্ষেত্রে কি আছে, এর কাছেও একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভার লাগানো আছে, এর এই এন্ডে একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভার লাগানো আছে, এরও এই এন্ডে একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভার লাগানো আছে। ঠিক আছে, সেই জন্য প্রত্যেকটা লোড, আমি যদি জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের যন্ত্রটা এক্স্যাক্টলি কোন জায়গাটায় থাকবে, অ্যান্সারটা হচ্ছে ইনকামিং, মানে প্রত্যেকটা লোড তার ইনকামিং এন্ডে, যেখান থেকে পাওয়ারটা ইনকামিং হলো সেই ইনকামিং এন্ডে কিন্তু ও বসিয়ে রাখবে। কখনোই কিন্তু ও আউটগোয়িং এন্ডে, এই এন্ডে বসাবে না। কারণ এই এন্ডে বসালে কি হবে,
এই এন্ডে বসালে কি ও কি করবে? ওর তো কিছু করার নেই। পাওয়ার ফ্যাক্টর যে কিনছে মানে যে লোড তার উপর ডিপেন্ড করছে, তাহলে এটা দরকার। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভারটা দরকার হচ্ছে অবশ্যই আমার লোডের এন্ডে। আরো স্পেসিফিক্যালি বললে লোডের এন্ডে নয়, ধরো এই লাইনটা কি আমি যদি দেখি তাহলে দেখবো জিনিসটা এরকম। এই 220 কেবি যে সাবস্টেশনটা আছে, সেই সাবস্টেশনের ভেতরটা দেখো, পাওয়ারটা মনে করো এলো, পাওয়ারটা এসে মনে করো সিটি, রিলে, দেন তোমার সার্কিট ব্রেকার, দেন তোমার আইসোলেটর। হুম, আইসোলেটর হলো, তারপরে ধরো বাসে পড়লো, ঠিক আছে, বাসে পড়ার পর মনে করো এটা একটা ট্রান্সফরমার, এটা একটা ট্রান্সফরমার, এরকম এরকম করে আছে সাবস্টেশনটা। এই 220 কেবি সাবস্টেশনটা মনে করো এরকম। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভারটা নর্মালি লাগানো থাকবে এই রকম এন্ডে, অর্থাৎ ওর যে ইনকামিং বাসে এসে যেটা পড়ছে এইখানে পাওয়ার ফ্যাক্টরটাও লাগানো থাকবে। এমন ভেবো না যে আমি ছবিটা এঁকেছি মানে সাবস্টেশনের বাইরে, পাঁচিলের বাইরে থাকবে, কখনোই সেটা নয়। পাওয়ারটা এসে একটু ভালো করে খেয়াল করো, আমাদের কিন্তু প্রত্যেকটা এন্ডে একটা করে ইলেকট্রিক্যালি একটা আইসোলেটেড পজিশন রয়েছে। তো ইলেকট্রিক্যালি আইসোলেটেড পজিশনটা কোথায়? ট্রান্সফর্মার। কারণ দেখো ট্রান্সফর্মারের কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি এটা কিন্তু কানেক্টেড নয়। কানেক্টেড তো নয়, ইলেকট্রিক্যাল তো কানেক্টেড নয়, এটা ইলেকট্রিক্যালি আইসোলেটেড। তো যদি তাই হয় তাহলে একটা ট্রান্সফরমারের প্রাইমারি ইজ বেসিক্যালি এ অফ লোড অফ ইনকামিং ফিডার। ইনকামিং কে ফিডার তার ট্রান্সফরমারের প্রাইমারিটা হচ্ছে ফাইনালি লোড, এবং ট্রান্সফরমারের যে সেকেন্ডারি ধরি স্টেপ ডাউন, সেকেন্ডারি সেটা কিন্তু একটা সোর্স অফ নেক্সট ফিডার, মানে এ যাকে ফিড করেছে যে তাদের তাদের, তাই না? তাহলে জেনে রাখো প্রত্যেকটা ট্রান্সফার যদি, হ্যাঁ যদি, দেখো এটাও যে সবসময় ভ্যালিড বলা যায় না। তার কারণটা হচ্ছে কি যে আমরা আগেই জেনেছি যে পাওয়ার এদিকে না, পাওয়ার উল্টো দিকেও ফ্লো হতে পারে, সেটা অন্য কেস, সেটা নর্মালি অন্য কেস। কিন্তু যেটা বাই ডিফল্ট করা উচিত, যেটা বাই ডিফল্ট করা উচিত আর কি, সেটা নর্মালি ওরা কি করে, যে ধরো এই যে 400 কেবি সাবস্টেশন কি 220 কেবি, 220 কেবি যদি সাবস্টেশন হয়, একমাত্র যদি ফল্ট হয়ে যায়, এই লাইনে ফল্ট, ধরো যদি ফল্ট হয়ে যায়, তখনই কেবলমাত্র পাওয়ারটা উল্টো দিকে ফিড করবে। আদারওয়াইজ পাওয়ারটা কি কখনো উল্টো দিকে খুব বেশি ফিড করার কথা? বাই ডিফল্ট করার কথা না, কারণ বাই ডিফল্ট পাওয়ারটা স্টেপ আপ করে আমি কি করবো, পাওয়ারটা যত এই যে স্টেপ ডাউন করছি মানে পাওয়ারটাকে আমি এদিকেই ফিড করতে চাই। হুম, তো সেই ফল্ট কন্ডিশন তো এক্সেপশনাল কেস, ওটা ছেড়ে দেবো। তাই যদি হয় তাহলে দেখো ট্রান্সফর্মার প্রাইমারি ইজ দ্য লোড, হোয়ার ট্রান্সফর্মার সেকেন্ডারি ইজ দ্য সোর্স অফ অ্যানাদার লোড। আমরা যেটা চাইবো সেটা হচ্ছে যে এই যে ইনকামিং পোর্টটা এলো এরকম জায়গায় ক্যাপাসিটর ব্যাংকটা লাগাতে, তাহলে অ্যাটলিস্ট আমি আমার দিকটা সেভ রাখবো, মানে এই লোডটা এই সোর্সকে বলবো এই ভাই আমি আমার পাওয়ার ফ্যাক্টর ঠিক রেখেছি, তুমি কিছু বলতে পারো না কিন্তু। এই পাওয়ার ফ্যাক্টর আমিও মনিটর করছি ভাই, তুমিও মনিটর করছো, দুজনেই দেখো হ্যাঁ আমি পাওয়ার ফ্যাক্টরটা 0.8 এর ডেটা রেখেছি, ব্যাস। এবং শুধু এটা এই এন্ডে নয়, মানে ভেবো না যে শুধু ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন জেনারেশন এরাই এটাকে নিয়ে বলা হচ্ছে। একদম যে এন্ড ইউজার কে, আমি তুমি, এবার আমাদের ক্ষেত্রে তো সারাদিন এরকম কন্ট্রোল সিস্টেম লাগিয়ে রাখা সম্ভব নয় যে আমি কি লোড ইউজ করছি না করছি, তারপর আমি আমার বাড়িতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্লিমেন্টের যন্ত্র বসাবো, দরকার পড়ে না। কারণ আমি আমার বাড়িতে সেই সব ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করছি যেগুলো আমি বাজার থেকে কিনেছি, এবং বাজারে সেই সবটাই কিনতে পেরেছি কারণ একটা কোম্পানি ওটা বিক্রি করছে, একটা কোম্পানি ওটা বিক্রি করছে এই শর্তেই যে সেই লোডটা কিন্তু 0.85 এর থেকে বেশি তার পাওয়ার ফ্যাক্টর। যে কোনো তুমি ফ্যান কেনো, লাইট কেনো, এলইডি কেনো, প্রত্যেকটা ডিভাইস কেনো, তার গায়ে দেখো একটা পাওয়ার ফ্যাক্টর তার কত সেটা লেখা থাকবে, এবং খেয়াল করে দেখো সেই মানে যে পাওয়ার ফ্যাক্টরটা লেখা আছে সেটা ওরকম রেঞ্জ, মানে 0.85 এর বেশি। তো ওরাই যদি নিয়ে নেয় তাহলে আমাদের আর কোনো ঝামেলা নেই। আর এন্ড ইউজার কে হতে পারে আমি ছাড়া, মানে আমরা তো হচ্ছে রেসিডেন্সিয়াল লোড আমরা, তো আমাদের রেসিডেন্সিয়াল লোড বলতে আমরা যে সমস্ত জিনিস চালাই, সে হিটার বলো, হিটার তো পিওর রেজিস্ট্রিভ মেটেরিয়াল, ছেড়ে দাও, হিটার আয়রন এগুলো পিওর রেজিস্ট্রিভ। আমি যে খুব বেশি পাওয়ার ফ্যাক্টর ফল করানোর আমার বাড়িতে থাকে, সেটা পুরোনো টিউব লাইট গুলো যে ব্যালাস্ট চোখ, যে টিউব লাইট গুলো কয়েকবার স্পার্ক করার পর জ্বলে উঠতো, সেই ব্যালাস্ট চোখ, সেইখানে পাওয়ার ফ্যাক্টর একটু ফল করার চান্সেস ছিল।
তাও পরে ওরা ক্যাপাসিটর দিয়ে দিয়েছে, হয় না। আর হচ্ছে এলইডির প্রথম প্রজন্মগুলো, এই যে এলইডি গুলো আমরা জ্বালাচ্ছি, এই যে এলইডিটা জ্বলছে আমার সামনে, এটা প্রথম প্রজন্ম বলো বা এদের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ফল করানোর একটু জায়গা ছিল। এখন যেটা যত এলইডি তৈরি হয়, পাওয়ার ফ্যাক্টর 0.9। সবাই যদি ওই জায়গাটা ইয়ে করে, আমার দরকার নেই। রেসিডেন্সিয়াল লোডে যেগুলো লাইট ফ্যান ইউজ হচ্ছে, অল লোডস অফ আর গ্রেটার দ্যান 0.85 পাওয়ার ফ্যাক্টর হতেই হবে, না হলে সেই ইনস্ট্রুমেন্টটা সেই কোম্পানি বাজারে বিক্রি করার অনুমতি পাবে না। তুমি তোমার চিন্তা মুক্ত। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা ছাড়া আর কারা আছে যারা এন্ড ইউজার? সেটা হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, লেদ কারখানা, তারা হচ্ছে এন্ড ইউজার। তাদের প্রত্যেকটা তুমি যদি জায়গায় ভিজিট করো, ধরো একটা বড় লেদ ফ্যাক্টরি আছে, লেদ মেশিন চলে, চলে অনেক কিছু চলে, সেখানে যদি যাও, দেখো তার ইনপুটে ওই যেখানে পাওয়ারটা ঢুকেছে বড় একটা ক্যাপাসিটার ব্যাংক ওখানটা লাগানো আছে, থাকবেই থাকবে। যদি না থাকে, এবার কতগুলো জিনিস বলে দিই। প্রথম প্রশ্নটা হচ্ছে যে স্যার, আমার একটা লেদ ফ্যাক্টরি আছে, আমি এমন কিছু ডিভাইস রান করাচ্ছি যেগুলো পাওয়ার ফ্যাক্টর 0.6-এ ফল করাচ্ছে, কে দেখতে যাবে? কোথাও লাগানো আছে কি? অর্থাৎ এই এই তোমার ফ্যাক্টরিটা পাওয়ারটা নিয়েছে একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার থেকে নিয়েছে, ওখানে কোথায় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের যন্ত্র বসানো আছে, এই সরি, পাওয়ার ফ্যাক্টরে মনিটর বসানো আছে? কারণ খেয়াল করে দেখো, ভালো করে দেখো, জিনিসটা এরকম। অর্থাৎ ও, অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে, এটা মনে করো ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবস্টেশন, ধরো সিউডি সাবস্টেশন, সেখান থেকে 11 কেভির একটা ফিডার বেরিয়েছে, দিয়ে এই হচ্ছে তোমার ট্রান্সফরমার স্টেপ ডাউন, এইখান থেকে তোমার যে ফ্যাক্টরি সেখানে তুমি নিয়েছো। তো তুমি বলছো যে আমি এমন সব লোড চালাবো যাতে এই লাইনটার পাওয়ার ফ্যাক্টর 0.6-এ ফল করে, এখান থেকে কি করে মনিটর করবে? সত্যি মনিটর করা সম্ভব না, কারণ এই 11 কেভি লাইনটা না মাল্টিপল ট্রান্সফরমারে কানেক্টেড। এখান থেকে যদি পাওয়ার ফ্যাক্টর মনিটর বসায় সাবস্টেশন, ও কি দেখবে? ধরো তোমার লাইনটা 0.6-এ ফল করিয়েছো, এ হচ্ছে ধরো 0.9, আবার এ যে পাওয়ারটা ড্র করছে এ মনে করো 0.9, তুমি ছাড়া বাকিরা সবাই হাই ফাই রেঞ্জে রেখেছে, কোনো অসুবিধা নেই। মানে তোমার তোমার লোডটাই শুধুমাত্র 0.6-এ ফল, বাকি আরো যত ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে সব জায়গা থেকে তোমার 0.9 রেখেছে। তাহলে ও এইখানটায় কত দেখবে? 0.6, 0.9 সবগুলো অ্যাভারেজ করো, দেখো ওই 0.8-এর কাছাকাছি উঠে চলে আসবে। ও তো দেখবে এখানে 0.8 আছে, ও চিন্তা মুক্ত। তাহলে তুমি যে স্টিল 0.6 ইউজ করছো, সেই জন্য করে কি, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন কোম্পানি, সেই ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে এই ফ্যাক্টরি, তোমার যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি যখন একটা কানেকশন, ইলেকট্রিক কানেকশন অ্যাপ্লাই করতে যাবে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের যন্ত্র এইখানটায় বসানো আছে কি নেই, যদি না থাকে ও তোমাকে ওয়ার্নিং দেবে ওটা বসান, না হলে আমার কানেকশন দেবো না। তুমি বসালে যে কিছুদিন পর বদমাইশি করে মনে করো খুলে নেবে, ইচ্ছে করে, জাস্ট ইচ্ছে করে বদমাইশি করা হচ্ছে। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানি যাকে তোমার ফ্যাক্টরিতে পাওয়ার দিয়েছে, এরা প্রত্যেক বছরের দুবার, 2 টাইমস ইন এ ইয়ার, 2 টাইমস পার ইয়ার, বছর দুবার করে ওরা ফ্যাক্টরি এখানে যায় এবং ইন্সপেকশন করে যে এখানে আমার পাওয়ার ফ্যাক্টর কত, ওরা ইন্সপেকশন করে। এবং ওরা রেগুলার একটা ইন্সপেকশন রাখে। বা শুধুমাত্র তোমার এখানে নয়, ওরা সব জায়গাতেই মোটামুটি ওরা নিজেদের একটা রেগুলার মেনটেন্যান্সের ইয়ে আছে, ওরা প্রত্যেক জায়গায় জায়গায় যায়। জানি না আদৌ করে কিনা এখন, এটা করার নিয়ম। প্রত্যেক জায়গায় ওরা মাঝে মাঝে গিয়ে বছরে দুবার হোক তিনবার হোক এইসব এন্ড গুলোতে পাওয়ার ফ্যাক্টর একবার করে মনিটর করে করে দেখে নেয়। কোথায় মনিটরের জায়গা আছে? তোমাদের প্রত্যেকের বাড়িতে হচ্ছে এখন এনার্জি মিটার আছে, এনার্জি মিটার গুলো ডিজিটাল, তার মধ্যে ডিজিটাল ডিসপ্লে ফুটে ওঠে, তার সামনে প্রত্যেকে আমার পড়ানো হয়ে যাওয়ার পর যাবে, মিটারের সামনে যাবে, দেখবে একটা মিটারের সামনে ব্ল্যাক কালারের বাটন আছে, ওই বাটনটা বারবার প্রেস করো, একবার প্রেস করলে ডেট দেখালো, আরেকবার প্রেস করবে টাইম হ্যাঁ স্যার, দেখালো। ওগুলোতে লেখা থাকে।
থাকে, স্যার পাওয়ার ফ্যাক্টর দেখা যায় ওখানে। দেখা যায় এক্স্যাক্টলি, আমি ওটাই বলছি, ওই মিটারে পাওয়ার ফ্যাক্টর দেখা যায়। সেরকম দেখবে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন কোম্পানি তার ট্রান্সফরমারের এন্ডে একটা করে মিটার বসিয়ে রেখেছে, দেখবে ট্রান্সফরমারে দেখবে মিটার চলে আসে। ওরা ওই মিটারে গিয়ে দেখবে ইন্সপেকশন করে দেখে নেয় যে পাওয়ার ফ্যাক্টরটা 0.85 এর মধ্যে আছে কিনা। যদি ফল থাকে, যদি দেখলো যে হ্যাঁ ফল ডাউন আছে, তাহলে ওই লাইন থেকে যারা যারা লোড নিচ্ছে তাদের বাড়িতে তারা ইন্সপেকশন করতে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। রেসিডেন্সিয়ালের জন্য খুব একটা আইন আজ অব্দি তৈরি হয়নি, কারণ রেসিডেন্সিয়ালের জন্য এই বদমাইশটা আজ অব্দি কেউ করেনি। করবে বা কি করে? তোমার বাড়ির যা লোড, তুমি এমন কোন যন্ত্র পাবে যেটা দিয়ে তুমি পাওয়ার ফ্যাক্টর ফল করাবে? নেই তো। তো সেই কারণে, হচ্ছে যে তোমার পাওয়ার ফ্যাক্টর ফল করানোর জায়গা নেই। এবার কোনো ফ্যাক্টরি চাইলে করতে পারে, কারণ পুরোনো যে লেদ মেশিন গুলো না, ফ্যাক্টরিতে পুরোনো লেদ মেশিন, চকসা মেশিন, কাটার মেশিন, ওইগুলো খুব বাজেভাবে পাওয়ার ফ্যাক্টর ফল করায়। তো সেই কারণেই ওদের ওখানে ইন্সপেকশনে যায়, তোমার বাড়িতে ইন্সপেকশন আসে না যে আপনি কি দেখি তো কি পাওয়ার ফ্যাক্টর ইউজ করছেন, আসেই না। কারণ জানে যে তুমি যে লোড ইউজ করছো, তুমি ওটাকে রিডিউস করতেই পারবে না পাওয়ার ফ্যাক্টরটা। ওরা যেটা ফ্যাক্টরিতে যাচ্ছে, যদি দেখে পাওয়ার ফ্যাক্টর খুব 0.8 এর নিচে আছে, দে উইল চার্জ দ্য পেনাল্টি এগেনস্ট ইয়োর ফ্যাক্টরি। তোমরা, তোমাদের ট্যারিফ বলে একটা চ্যাপ্টার আছে, ট্যারিফ চ্যাপ্টারটা মনে হয় এখনো পড়ানো হয়নি। ওটা স্যার পড়িয়েছেন? স্যার পড়িয়েছেন? হ্যাঁ, ছিল জয়দীপ তাহলে? স্যার পড়িয়েছেন। হ্যাঁ ঠিক। ওই ট্যারিফ চ্যাপ্টারটা খেয়াল করে দেখবে, পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ বলে একটা জিনিস আছে, যেখানে একটা কোম্পানিকে তার পাওয়ার ফ্যাক্টর যদি সে ফল করে, তার জন্য তাকে পেনাল্টি গুনতে হয়। মানে পাওয়ার ফ্যাক্টর যদি তোমার 0.7 এর, তুমি যদি বলেই দাও যে আমার পাওয়ার ফ্যাক্টর কিন্তু, আমি যা লোড ইউজ করছি, আমি ক্যাপাসিটার আমি যত যাই ইউজ করি, আমার পাওয়ার ফ্যাক্টর 0.7 এর উপরে উঠছে না, তখন তোমার ওইটার জন্য ওরা প্রত্যেক মাসে একটা এক্সট্রা চার্জ অ্যাড করে দেবে। যে ঠিক আছে, আপনি যদি পাওয়ার ফ্যাক্টর ওঠাতে না পারেন, ইটস ওকে, আর আপনি তাহলে বেশি পেনাল্টি দিন, অসুবিধা নেই। হুম, এইটা কনসেপ্ট। ট্যারিফের এন্ডে এই পেনাল্টি একটা কনসেপ্ট আছে, যেটা আমার বলার উদ্দেশ্য ছিল। পাওয়ার ফ্যাক্টর থেকে কারো মনে কোনো প্রশ্ন বা কিছু এসছে ইমপ্রুভমেন্ট বা এই টোটালটা থেকে? স্যার আর একটা জিনিস একটু বলে দিন। স্যার হুম বলেছিলেন কিন্তু ভুলে গেছি যে হুম এই যে যত বড় বড় বাল্ক ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে, মানে বড় হুম বড় ইন্ডাস্ট্রি, তো হুম তারা আমাদের থেকে কম দামে পাওয়ারটা পায়। মানে হুম তাদের যে ইউনিট প্রতি যে খরচটা, সেটা আমাদের হুম থেকে কম হয় কেন, ওই জিনিসটা একবার একটু মনে করি। কারো লাভ করতে বলেছি, লাভ করতে গেলে ওটাই তো লাভ, লাভের জায়গা হবে। একটা ইলেকট্রিক্যাল কোম্পানি, সে ট্রান্সমিশন হোক, ডিস্ট্রিবিউশন হোক, যাই হোক, তাকে পাওয়ার কিন্তু কেউ স্টোর করতে পারে না বা কিছু করতে পারে না, কারণ পাওয়ারটা এসি স্টোর ফোর করা যায় না। আর যদি না যায় তাহলে কি করতে হবে? সে পাওয়ারটাকে আলটিমেটলি আমার, কি করতে হবে? আলটিমেটলি আমার কিনে বিক্রি করতে হবে। এবং যেহেতু কোথাও স্টোর করা যায় না, তাহলে ইনস্ট্যান্ট কিনে ইনস্ট্যান্ট বিক্রি করে দিতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু ইনস্ট্যান্ট কিনে ইনস্ট্যান্ট বিক্রি করবে পাওয়ারটা, তার জন্য কি লাগে আমার? দুটো জিনিস লাগে। একটাকে বলছি আমি লোড ডিমান্ড, সেকেন্ড হচ্ছে আমার ট্যারিফ। ঠিক আছে, একটা হচ্ছে লোড ডিমান্ড, একটা হচ্ছে ট্যারিফ। তো এই যে লোড ডিমান্ড আর ট্যারিফ কথাটা বলছি, প্রথম জিনিসটা হচ্ছে যে, আজ আমি ট্যারিফটাই আগে বলি। সেটা হচ্ছে ও যে কথাটা বললো যে আমার বাড়িতে পার ইউনিট চার্জ কত বা না কত, এর উপর ডিপেন্ড করছে। এবার আমি একটা এন্ড এন্ড পয়েন্ট থেকে আসছি, একদম এন্ড ইউজারে আসছি। সাপোজ এন্ড ইউজার হচ্ছে আমরা। আমি যখন আমার বাড়িটা প্রথম তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রিক্যাল কানেকশন নিলাম, তখন আমি বললাম যে আমাকে 500 ওয়াটের কানেকশন দিন। অর্থাৎ ইনিশিয়ালি হচ্ছে 500 ওয়াট তো বলে না, 0.5 কিলোওয়াটে বলে। ধরো 0.5 কিলোওয়াটের একটা কানেকশন আমাকে দেওয়া আছে। তাহলে আমার মতো এইরকম বাড়ি, ধরো একটা পাড়া, একটা ট্রান্সফরমার থেকে মনে করো 40টা বাড়িতে পাওয়ার গিয়েছে। 40 কেন, আমরা ধরো 100টা বাড়িতে, 100টা বাড়িতে পাওয়ার গিয়েছে, 100 হাউসেস।
তাহলে 0.5 কিলোওয়াট ইন্টু 100 হাউস করলে হচ্ছে তোমার 50 কিলোওয়াট, তাই তো? 0.5 কিলোওয়াট যদি তোমার 100টা বাড়িতে যায়, তাহলে সেই যে ট্রান্সফরমারটা ওরা বসিয়েছে, অর্থাৎ এন্ড ইউজার যেরকম আমি, তো ওরা এইখানে একটা ট্রান্সফরমার বসিয়েছে, এখান থেকে আমাকে দিয়েছে আরো এরম এরম করে 100টা বাড়ি আছে, সরি 99টা বাড়ি আছে, 99টা বাড়ি আছে। তাহলে ওরা দেখেছে যে 0.5 কিলোওয়াটের জন্য 100টা বাড়ির জন্য 50 কিলোওয়াট, ওরা এখানে একটা 50 কিলোওয়াটের ট্রান্সফরমার বসিয়েছে এই জায়গাটা। ও যেরকম 50 কিলোওয়াট ট্রান্সফরমার বসিয়েছে, এরকম ট্রান্সফরমার মনে করো ওর কাছে এই ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে টোটাল আছে 100 খানা। তাহলে 50 কিলোওয়াট ইন্টু 100 কত হচ্ছে? 5 মেগাওয়াট। তার মানে এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানি তার সাবস্টেশন এন্ডে যে ট্রান্সফরমারটা বসিয়ে রেখেছে, কনসিডার ইট ইজ অ্যাজ 5 মেগাওয়াট। তার মানে কি তোমাকে, আমাকে, সরি 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 ভেরি সরি, 50 কেভিএ, 50 MVA, এই 5 MVA। তাহলে ওরা যে ট্রান্সফরমারটা বসিয়েছে 50 কেভিএ বসিয়েছে, অনেকগুলো ধরো আছে এরকম ধরে নিচ্ছি আমি, আর এরকম যদি 100টা ট্রান্সফরমার ওর কাছে থাকে, তাহলে তার এন্ডে এইখানে যে 3311 ট্রান্সফরমারটা আছে, সেইটা হচ্ছে 5 MVA ট্রান্সফরমার মনে করো, যদিও থাকে না, আরো নিয়ে থাকে। এবার এই রকম ডিস্ট্রিবিউশন কোম্পানির মানে এরকম সাবস্টেশন, অর্থাৎ এটা একটা সাবস্টেশন, তো এটা একটা সাবস্টেশন, তাহলে এইরকম সাবস্টেশন যদি 10 খানা নিয়ে থাকে, তাহলে যে ট্রান্সমিশন কোম্পানির কাছ থেকে তারা পাওয়ারটা কিনছে, সেইখানে তো মনে করো 50 MVA ট্রান্সফরমার আছে। তো এইরকম করে করতে করতে আজকে আলটিমেটলি আমি এগোচ্ছি। আমি যদি এন্ড ইউজার থেকে শুরু করি, তো আমি যদি এন্ড ইউজার আজকে 0.5 কিলোওয়াটের কানেকশন ছিল, ও বললো যে আগামীকাল আমি আমার বাড়িতে 2টো এসি লাগাবো। তার মানে 2টো এসি লাগাবো মানে আমাকে আপনি 0.5 কেভিএ নয়, আমাকে আপনি 5 কেভিএ লাগিয়ে দিন। আমি বাড়িতে 2টো এসি লাগাবো, আমাকে 5 কেভিএ দিন। 100টা বাড়ি ছিল, 100টা বাড়ির মধ্যে মনে করো 50টা বাড়ি দাবি করলো যে আমরা সবাই আমার বাড়িতে ডবল ডবল এসি লাগাবো। এবং তারা কি করলো, ডিস্ট্রিবিউশন কোম্পানিকে না জানিয়ে সব পরপর বাড়িতে এসি লাগিয়ে দিল। তা আপনি বুঝতে পারছো কি জিনিসটা দাঁড়াবে আলটিমেটলি, যে ট্রান্সফরমার 50 কেভিএ ট্রান্সফরমার ছিল, সে 50 কেভিএ তার লোডটা সাফিসিয়েন্ট দিতে পারবে না, তাই তো? দিতে পারবে না। তাহলে দুদিন বাদে হামেশাই ট্রান্সফরমারের সেকেন্ডারি বা প্রাইমারি যে কোনো কয়েলটা পুড়ে যাবে, কয়েল পুড়ে যাবে, বারবার এর ফিউজ উড়ে যাবে, 11,000 ফিউজ ইত্যাদি উঠতেই থাকবে। তখন ডিস্ট্রিবিউশন কোম্পানি দেখবে যে দেখি তো কার বাড়িতে কি লাগানো আছে, এবার যার বাড়িতে 0.5 কিলোওয়াটের কানেকশন নেওয়া ছিল, অথচ 5 কেভিএ দিয়ে সে এসি চালাচ্ছে, তখন তাকে গিয়ে পেনাল্টি চার্জ করবে। যে আপনার বাড়িতে আপনি আপনি যে বাড়িতে এসি লাগাচ্ছেন, আমাকে তো জানাবেন, সেটা আমাকে তো অ্যাকর্ডিংলি আমাকে লোড বাড়াতে হবে। আমার মতো আরো যে সবার লোড বাড়তে হচ্ছে, আমার হায়ার অথরিটিকে জানাতে হবে, তারা আবার তাদেরকে জানাবে, সবাইকে নিয়ে নিই তো সিস্টেমটা। তাহলে সবাইকে যদি করতে হয়, তাহলে আপনি মানে একটা বাড়িতে বলবেন, সব বাড়িতে নিয়েই বলছি, তাহলে আপনি সেটা অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। এবার কি করলো, এই এই বাড়িটা তখন একে ইনফর্ম করলো যে আমাকে 5 কেভি কানেকশন দিন। ও বললো আমাকে দিন। অ্যাকর্ডিংলি ও কি করলো, যখন দেখলো যে এতগুলো কানেকশন হয়ে যাচ্ছে, এই ট্রান্সফরমারটাকে রিপ্লেস করে নতুন ট্রান্সফরমার দিয়ে দিল, হাই রেটিং এর নতুন ট্রান্সফরমার দিয়ে দিল। তাহলে এবার ঝামেলা মিটে গেল। তো ওই জন্য এসি টেসি লাগাতে গেলে পারমিশন নিতে হয়। অবশ্যই ওই কারণেই, কারণ একটা বাড়ির যা লোড হয়, তার থেকে একটা এসি লোড 1.5 টাইমস বেশি মিনিমাম। একটা বাড়িতে আহ, খুব জোর তুমি যে আয়রন চালাও, সেটা 750 ওয়াটের হয়, একটা এসি কিন্তু 1500 ওয়াটের, অলমোস্ট ডবল। মানে বাড়ির যা টোটাল লোড, তার 1.5 গুণ লোড হচ্ছে প্রায় ওই তোমার এসির লোড, একটা এসির লোড। তো শুধু এসি নয়, যে কোনো তুমি হাইফাই যন্ত্রপাতি বসালেই তোমার বাড়ি কানেকশনটা যদি 5 কেভিএ কানেকশন, তুমি যদি আপগ্রেড করতে চাও কি ডাউন যাই করতে চাও, সেটা তোমাকে কিন্তু ওদেরকে ইনফর্ম করতে হবে, এই একটাই কারণে। এবং এ যে 5 কেভিএ কানেকশনটা নেবে, তাহলে একে যে 50 কেভিএ ট্রান্সফর্মারটা রিপ্লেস করে তার জায়গায় ধরো 200 কেভিএ ট্রান্সফর্মার লাগাবে, কি যাই লাগা,
এটা তো ওকে একটা পয়সা দিতে হচ্ছে, তো সে পয়সাটা আনবে কোত্থেকে? তখন এরা সবাই এই এর কাছ থেকে পয়সা তুলবে। ডিস্ট্রিবিউশন কোম্পানিতে বলাই আছে আপনাকে বাই ডিফল্ট আপনি ইলেকট্রিক কানেকশন নেওয়ার সময় একটা চার্জ আমাদেরকে দিয়েছিলেন, ওটা 0.5 কেভিএ চার্জের জন্য। এখন যেহেতু আপনি আপনার প্ল্যান আপগ্রেড করে 5 কেভিএ তে আসছেন, আপনাকে 3,000 টাকা দিতে হবে। 3,000 টাকা দিন, তবে আপনাকে আমি 5 কেভি কানেকশন দেবো। তার মানে কি, ওরা এই টাকাটা আমাদের কাছ থেকে তুলে রেখেছে যাতে করে ওদের ওদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচারটা বাড়াতে হবে, এখানকার ফিউজ বদলাতে হবে, দরকার হলে এখানকার তারগুলো আছে তারগুলোকে মোটা করতে হবে, ইত্যাদি কাজ ওরা যা করার করবে। কিন্তু তার জন্য চার্জটা ওরা আমাদের কাছ থেকে তুলে নিল। এইরকম প্রত্যেকটা লোড, অর্থাৎ যার একজন একজন একজনের কাছ থেকে পাওয়ার কিনছে, সবাই কিন্তু নিজেদের এন্ডে, তুমি যেরকম 5 কেভি কানেকশনে আপগ্রেড করলে, তেমনি এই যে ডিসকম ছিল ডিস্ট্রিবিউশন কোম্পানিটা, এ যার কাছ থেকে পাওয়ার কিনছে তাকেও বলে দেবে যে এবার কিন্তু আমার কানেকশনটা এই পাওয়ার রেটিং বাড়ছে, আমি আমার কানেকশন আপগ্রেড করতে চাই। তখন এও একে সামথিং কয়েক লক্ষ টাকা দেবে কানেকশনটা নেওয়ার জন্য, ওরা ওকে নতুন কানেকশন দেবে। সিস্টেমটা এভাবে চলছে। ইন দ্য মেন টাইম প্রত্যেকটা কোম্পানি কি করছে, তাদের ধরো তাকে আজকে না হয় 50 কেভি ট্রান্সফরমারের জায়গায় 200 কেভি বসাচ্ছে, তার চার্জটা তোমাদের সবার কাছ থেকে তুলে নিল, ইটস ওকে। কিন্তু ওকে তো টোটাল এই নেটওয়ার্কটা ডিজাইন করতে হচ্ছে, তার জন্য পয়সাটা লাগবে। এত এমপ্লয়িরা চাকরি করছে, স্যালারি দেওয়া কোথা থেকে দেবে? না, যাদেরকে পাওয়ার বিক্রি করছে তাদের থেকে দেবে। সেই কারণেই একটা কোম্পানি সে যে দামে ইউনিট কিনছে আর যাদেরকে বিক্রি করছে, এখানে একটা ইউনিটের ডিফারেন্স থাকবেই থাকবে। সেটা কিরকম? না, পার ইউনিট এরা যদি এখান থেকে পাওয়ারটা 2 টাকায় কেনে, মানে 2 টাকা পার কিলোওয়াট আওয়ার, পাওয়ারটা যদি এরা 2 টাকায়, 2 টাকা নয় অ্যাকচুয়ালি 3 টাকা ধরো, এরা যদি পার কিলো ইউনিটের দাম 3 টাকা হিসেবে এদের কাছ থেকে পাওয়ারটা কেনে, তোমাকে বিক্রি করতে 5.5 টাকায়। 5.5 টাকা পার ইউনিট, মানে পার কিলোওয়াট আওয়ার। আমি তিনটা জাস্ট এক্সাম্পল নিলাম, ঠিক আছে? এটা একটা। সেরকম এই যে ট্রান্সমিশন কোম্পানি আছে, সে ধরো পাওয়ারটা বিক্রি করছে 3 টাকা পার কিলোওয়াট আওয়ারে, একে বিক্রি করছে। সে ধরো যখন পাওয়ারটা জেনারেশনের কাছ থেকে কিনছে, ধরো সেটা 1.5 টাকা, 1.5 টাকা পার ইউনিট এই আকারে কিনছে। কারণ একটা পাওয়ারটা একটা দামে কিনে একটা দামে বিক্রি করার ব্যাপার আছে, শুধুমাত্র পাওয়ার যেটুকু কিনছি ততটাই বিক্রি হচ্ছে সেটা নয়। কারণ দেখো, এই যে নিজের ইনফ্রাস্ট্রাকচারটা, অর্থাৎ এত বড় ইনফ্রাস্ট্রাকচারটা, এই এত বড় ইনফ্রাস্ট্রাকচারটা, এই সিস্টেমটার কিন্তু একটা লস রয়েছে, মাথায় রাখতে হবে। যত ট্রান্সফর্মার বলো, লাইন বলো, প্রত্যেকটা জায়গায় লস আছে, সেই লসটাকে কে বিয়ার করবে? এইসব রাগ থাকবেই সিস্টেমে। তাহলে সবসময় চাইবে, একটা মুদিখানা দোকানদার যা করে, একটা জিনিস একটা দামে কিনে সেটা অন্য দামে বিক্রি করে, এরাও তাই করবে, করবেই করবে, না হলে তো এই দামটা উঠে আসতে করতে হবে। তাহলে এই অর্ডারে জিনিসটা থাকে, ঠিক আছে? এরপর হচ্ছে যে 5.5 টাকা পার ইউনিটে তুমি পাওয়ার কিনছো, ঠিক আছে? তাহলে 5.5 টাকা ইউনিটে তুমি যদি পাওয়ার কেনো, তাহলে এও একটা পাওয়ার ডিমান্ডে ধরো 3 টাকা পার ইউনিট কিনছে, এও এর কাছ থেকে 1.5 টাকা পার ইউনিট কিনছে, অর্থাৎ জেনারেটিং কোম্পানির কাছ থেকে 1.5 টাকা পার ইউনিটে ট্রান্সমিশন পাওয়ারটা কিনছে। এবার জেনারেটিং কোম্পানিগুলো বলছে যে ভাই, আমাদেরকে পাওয়ার তৈরি করতে হলে সোর্স কিন্তু কে? মেজর সোর্সেস কিন্তু দেখো কয়লা। তোমাদেরকে আমি থার্মাল পাওয়ার প্ল্যান্ট পড়িয়েছি, মানে সব পাওয়ার প্ল্যান্ট পড়িয়ে দেখিয়েছি, কয়লার সেখানে পার্সেন্টেজ কত, অলমোস্ট 72% কয়লা নিজে নিয়ে রেখেছে। টোটাল ইন্ডিয়ার পাওয়ার ডিমান্ডের 72% বিয়ার করছে কোল। তো সেই কোল তো আর আনলিমিটেড পাওয়া যায় না, যে হ্যাঁ ঠিক ভাই, ঠিক আছে, তুমি যত পাওয়ার কিনবে কেন, তোমাকে আমি একদম বিক্রি করবো, হয় না। এইখানটায় হচ্ছে নর্মাল মুদিখানা দোকানের সাথে ইলেকট্রিসিটির পার্থক্য। মুদিখানা দোকানদার বলছে যে আপনি যদি লটে কেনেন, যাই কিনুন, চাল কিনুন, ডাল কিনুন, আপনি লটে কেনেন, আমি আপনাকে কিছু কম করবো। কারণ মুদিখানা দোকানদার যে আইটেমটা নিয়ে কাজ করছে, আইটেমটা কিন্তু রিসোর্সেসটা ওইটুকু রেঞ্জের জন্য হিউজ। কারণ মুদিখানা দোকানদার দেখছে যে আমার কাছ থেকে যদি সে বেশি বেশি দামে কেনে, তাহলে আমার তো বেশি একটু হোক, তাহলে ওকে আমি একটু ডিসকাউন্ট দিই যাতে করে ও অনেকটা লটে কেনে জিনিসটা। কিন্তু ইলেকট্রিসিটির ক্ষেত্রে সেটা কিন্তু ভ্যালিড হবে না। কারণ তুমি চাইলেই যত খুশি পাওয়ার কিনে নেবে,
কোলটা তো রিসোর্সেসটা তো লিমিটেড, এমনি কয়লা শর্টেজ আছে, কয়লার একটা সাপ্লাই আমাদের এই ইন্ডিয়াতে যে পরিমাণ কোল খনি থেকে প্রোডাকশন হয় সেটা ইন্ডিয়ার জন্য এনাফ না। আমাদেরকে আরো 3টে দেশের উপর ভরসা করতে হয়, 3টে দেশ থেকে জাহাজ ভর্তি করে কয়লা আমাদের দেশে আসে, আনলোড হয়, তবে সেটা দিয়ে চলছে, যত খুশি সম্ভব না। সেই জন্য এটাকে ডিসকারেজ করা হচ্ছে, ভাই যত বড় পাওয়ারটা সেভ করো, পাওয়ার সেভ করো, তুমি বেশি পাওয়ার ইউজ করো না। তুমি যদি বলো যে আমি মান্থলি, তুমি যদি বলো যে আমি মান্থলি মানে করলে 7, 20, 30, তুমি যদি বলো যে মান্থলি আমি 60 ইউনিট কনজাম্পশন করব, মাস গেলে 60 ইউনিট কনজাম্পশন করবো, 60 না আরো বেশি, ধরো আমি মাস গেলে মানে এক মাসে তুমি বলছো 200 ইউনিট কনজাম্পশন করব, 200 ইউনিট আমি এক মাসে কনজাম্পশন করব, তখন ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে ডিসকারেজ করছে। ও বলছে যে ও ডাইরেক্ট তো ডিসকারেজ করতে পারে না, ও বলছে এইভাবে 200 কিলোওয়াট আওয়ার তুমি যদি ইউনিট করো, তাহলে ফার্স্ট 0 থেকে 100 ইউনিট তুমি আমাকে 6 টাকা 30 পয়সা পার ইউনিটে পয়সা দেবে। পরবর্তী যে 100 থেকে ধরো 180 কিলোওয়াট আওয়ার, এই 80 ইউনিটের দাম তুমি আমাকে দেবে 7 টাকা 10 পয়সা করে, 7 টাকা 20 পয়সা করে। রিমেনিং যে 20 ইউনিট রইল সেইটা আমাকে তুমি দাম দেবে 8 টাকা 10 পয়সা করে। ব্যাপারটা বুঝে নাও, তুমি যেভাবে ইউজ করছো তোমাকে ওরা কতটা স্ল্যাবে ফেলে দিচ্ছে। তোমার হাতের যে প্রত্যেক মাসে যে ইলেকট্রিসিটি বিলটা নেয়, বিলটা হাতে নিয়ে দেখো এরকম একটা হিসাব দেওয়া আছে, এটা নয় maybe এরকম একটা দেওয়া আছে যে প্রথম এইখান থেকে এই যদি আপনি ইউজ করে থাকেন তার জন্য এই চার্জ দেবেন, এইটার জন্য আপনি এই চার্জ দেবেন, এইটার জন্য আপনি এই চার্জ দেবেন। কেন এরকম করেছে? তার কারণটা হচ্ছে তুমি যত বেশি পাওয়ার বেশি বেশি খরচা করবে, তত তোমাকে বেশি ভাড়া বেশি টাকা গুনতে হবে। এটা হয়েই থাকে, এটা হবে, এই সিস্টেমটা এভাবেই ওরা ডিজাইন করেছে। শুধু তোমার এন্ডে নয়, এটা সবার এন্ডেই এইভাবে ডিজাইন করা আছে। স্যার তাহলে ইন্ডাস্ট্রি গুলো, তারপরে যত গভর্নমেন্ট কলেজ যেগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ, সেগুলো তো স্যার পাওয়ার তো ওরা আমাদের থেকে তো কম দামে তো ইউনিটটা কেনে স্যার। তাহলে ওরা হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ ওরকম? হ্যাঁ, বলে দিই ওদের ক্ষেত্রে এবার ব্যাপারটা কি, তুমি 5 কেভি কানেকশন নিয়েছো তার জন্য তুমি, ওরা বলেই দিই তোমার জন্য এই রেটটা রেসিডেন্সিয়াল জন্য। এবার একটা কলেজ ইনস্টিটিউশন, তার লোডটা হচ্ছে 100 কেভিএ, তোমার বাড়ির যেটা 5 কেভিএ, ওদের লোডটা হচ্ছে 100 কেভিএ, একটা কলেজের লোড। তো 100 কেভিএ এর উপর দাঁড়িয়ে ওর জন্য আলাদা ট্যারিফ রেট আছে, এইটা ওর জন্য ভ্যালিড নয়। ওর জন্য ভ্যালিড হচ্ছে এরকম ভ্যালিডটা, যে ও ধরো 100 থেকে 2000 ইউনিট অব্দি একটা দাম দেবে, 2000 থেকে শুরু করে 2500 কি 3000 অব্দি একটা দাম দেবে। ওর স্ল্যাবটা অন্যরকম, সবারই স্ল্যাব আলাদা আলাদা করা আছে, এটা আমাদের রেসিডেন্সিয়াল স্ল্যাব, এটা ধরে নিচ্ছি, এটা অন্যরকম এরকম ব্যাপারটা। তো মোট কথা হচ্ছে সবাই একটা বলা আছে, সবারই একটা ইউনিটের একটা স্ল্যাব এই ধরনের ফেলা আছে, এবং এভাবেই জিনিসটাকে ডিসকারেজ করা হয়। তো তুমি যত বেশি আনলিমিটেড খরচা করবে তুমি এক দামে পাবে না, এই হচ্ছে ব্যাপার। এবং এইটা যেহেতু সবাই সবার এন্ডে করে রেখেছে, তবেই কিন্তু কয়লার যোগানটা ঠিকঠাক আছে। যদি এইটুকু এইভাবে না ফেলা থাকতো, এইভাবে যদি ফেলা না থাকতো না, কয়লার যোগানটা আসতো না। এবং অনেক জায়গাতে দেখবে, ধরো এবার প্রশ্ন হতে পারে স্যার হুকিং করবো আমি, আমার যে বাড়ির পাশে তারটা গেছে, তারটা সাপোজ কভার তার নয়, ওটা নেকের তার, আমি হুক মারবো, হুক মেরে যত খুশি চালাবো, চালাও, মানছি ডিস্ট্রিবিউশন কোম্পানি ধরতে পারছে না, ওরা কিন্তু ওদের এন্ডে এইখান থেকে যে পাওয়ারটা বেরোচ্ছে, ওরা কিন্তু এইখানটায় মানে এই জায়গাটায় একটা মিটার বসিয়ে রেখেছে, এখানে কিলোওয়াট মিটার বসিয়ে রেখেছে। হুম, ও যদি দেখে, হ্যাঁ এই কোন বাড়িটা করেছে আমার দেখা দরকার নেই, এই তার থেকে কেউ একটা হুক মারছে এরকম জায়গাটায়, আমি দেখবো যে হ্যাঁ আমার মাস গেলে ও যে ওর যতটা লোড কনজাম্পশন করার কথা করছে কি না করছে। যদি দেখি না করছে, করছে না ধরো, ভালো, ও 1 মাস দেখবো, 1 মাস দেখার পর দেখলাম যে হ্যাঁ
ওই লাইনে কে কত হুক মেরেছে, কোথায় হুক মেরেছে আমার দেখা সম্ভব নয়। সাপোজ আমি যেটা করব, নে করছিস কর, দুপুর হবে বা বিকেল হবে, আমি ঝপ করে এখানে ব্রেকারটা ফেলে দেবো, নে মরে কথা। এবার ইচ্ছে করে 2 ঘন্টা কারেন্ট অফ, যাতে করে আমার এই এন্ডে আমি তো আর, ওরা তোমরা যত বেশি খরচা করবে বুক মেরে, আমাকে তো পয়সাটা এর কাছ থেকে কিনতে হচ্ছে। ইনফ্যাক্ট গ্রামের দিকে লোডশেডিংটা কিন্তু হয় এই কারণে, যদিও এগুলো আমার অনলাইন ক্লাসের সামনে বলা উচিত না, জেনে রাখো। এখানে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চাকরি করছে তারপর বলাই থাকে যে এই ফিডারে এই অমুক জায়গায় এই লালকুটি পাড়া এখানে প্রচুর আজে বাজে কনজাম্পশন করে। হ্যাঁ, যেটা করছে সেই পয়সাটা যে উঠে আসে ইটস ওকে, যখন দেখছে দুটোর মধ্যে একটা ডিসব্যালেন্স রয়েছে ওরা বলেই দেবে ওইখান থেকে এখানে 3 ঘন্টা পাওয়ার নামিয়ে দেবে, ব্যাস কোনো ব্যাপার না, এরকম এরকমই চলতে থাকে, এটাই হয়। যদি এখন এই জিনিসটা হুকিং এর প্রবণতা কমে এসছে, উম, মানুষকে সচেতন করানো গেছে বা কভার তার করানো হয়েছে, বুকিং চুরি আটকানো গেছে, এখন দেখে পাওয়ার কাটটা কিন্তু আগে থেকে অনেক কম হয়। তার রিজন কিন্তু এটা। হুম, এই হচ্ছে টোটাল ট্যারিফ এবং এই ইয়ে আচ্ছা লোড ডিমান্ড, হ্যাঁ। এবং এই লোড ডিমান্ড ব্যাপারটা এইটার সঙ্গেই যুক্ত, যে তুমি কতটা লোড ম্যাক্সিমাম ইউজ করবে। 5 কেভিএ, তো তোমার বাড়িতে 5 কেভি এর কানেকশন আছে, মানে কি তুমি কি সবসময় 5 কেভি ড্র করবে? এই কিন্তু দেখো সবসময় 5 কেভি তুমি ড্র করছো না। খুব যদি তোমার বেশি ওঠে, ধরো 4 কেভি উঠলে, ভীষণ গরম দুপুরবেলা, তুমি ঘরে দুটো এসি চালিয়ে দিয়েছো আর একটা টিভি চলছে, লোডটা হচ্ছে ধরো 4 কেভি, তোমার ম্যাক্সিমাম 5 কেভি এর কানেকশন নিয়েছো মানে তোমার ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 5 কেভি এর, যেটা কিন্তু খুব বাড়ির সব কটা লাইন ফটাফট সুইচ অন করে দাও, এসি ফেসি সব চালিয়ে দাও, ইন কেস অফ দ্যাট ইট মে ড্র 5 কেভি মেবি, কিন্তু ধরো ম্যাক্সিমাম তুমি 4 কেভি ড্র করছো। এবং এর কাছেও হিসাব আছে, বিগত 10 বছরের ডেটা এর কাছে রয়েছে, যে অমুক তারিখে অমুক সময় কি পরিমাণ লোড আসতে পারে, যতটা লোড দরকার সেই লোডের একটা হিসেব ও এঁকে দিয়েছে। এই কোম্পানিগুলো সমস্ত এর কাছ থেকে জোগাড় করে তার একটা লোডের হিসাব জেনারেশন কোম্পানিকে দিয়েছে। এভাবে এন থেকে সিস্টেমটা এইভাবে কানেক্ট হয়। আজকে যদি তুমি পাঁচ 4 কেভি এর জায়গায় দুম করে 5 কেভি 1 কেভি করে নাও, কিছুই হবে না সিস্টেমে, মানে এবার হ্যাঁ, সবাই তো আর একসঙ্গে এটা করবে না, সবাই যদি একসঙ্গে সবার বাড়ি ফটাফট লাইট জ্বালিয়ে দেয় বা অফ অফ করে দেয়। যে প্রবলেমটা কিন্তু হলো বিগত এপ্রিল মাসে, যখন আমাদের প্রধানমন্ত্রী বললেন যে সবাই বাড়ি লাইট অফ করে দাও, মানে সেই সময় যে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে, মানে কত বিপজ্জনক পরিস্থিতি সেই সময় তৈরি হয়েছিল, সেটা একমাত্র যারা ওই ফিল্ডে চাকরি করে তারা জানে। আমার বন্ধু আমাকে বলেছে যে পিডিসিএল এ চাকরি করে আমার বন্ধু, ব্যান্ডেল থার্মোলে চাকরি করে, বলছে আমরা 3 রাত ঘুমাইনি ওই সময়, 3টে রাত ঘুমোতে পারিনি, মানে 2 ঘন্টা। আমি যেদিন ওইরকম ঘটনা ঘটলো তার আগে রাত্রেবেলায় বলছে আমি 3 ঘন্টা ঘুমিয়েছিলাম, আমার যেতেই অফিসে আমি চেয়ারে বসে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম, আমি বিছানাতে যেতে পারিনি, আমি যেতে দেয়নি। ওদের যে কি গেছে ওরাই জানে, কারণ এই জিনিসটাকে হ্যান্ডেল করা বিশাল একটা চাপের ব্যাপার। মানে লোড ডিমান্ডের উপর ফ্রিকোয়েন্সি সবকিছু ডিপেন্ড করে, তার টোটালটা গ্রিডে কানেক্টেড। এই জিনিসটা তোমরা আগেও বলেছি, আচমকা লোড ডিমান্ড ফল করলে বা অ্যারাইজ হলে কতটা ঘটনা ঘটতে পারে এবং তার কতটা তাকে সাপ্রেস করা যেতে পারে। স্টিল ওই সময় ওরা প্রচন্ড কষ্ট করে, মানে বিগত মানে অনেক কিছু অ্যাজাম্পশন করে 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 সরকারের কাছ থেকে অনেক ডেটা নিয়েছে, অনেক ডেটা ওরা ওখান থেকে কালেক্ট করেছে, যে কত পরিমাণ লোকসভা ভোট হলো, তা লোকসভা ভোটে বিজেপি দলকে কত পরিমাণ লোক লোক ভোট দিয়েছে, তাহলে যারা বেশি পরিমাণ ভোট দিয়েছে এক্সপেক্ট করা যেতে পারে যে লাইটটা কিন্তু তারা বেশি অফ করবে, যারা বিজেপিকে সহ্য করতে পারে না তারা হয়তো করবে না। এই এত কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে বসে এ করে কতটা লোড ডিমান্ড কমতে পারে সব কিছু করে টোটাল ইয়েটা করে তোদের মাথা কাল ঘাম পায়ে গেছে। মানে গোটা ভারতবর্ষে যত প্ল্যান জেনারেশন কোম্পানি ট্রান্সমিশন সবার এই প্রবলেমটা হয়েছিল, ঠিক আছে। তো এই হচ্ছে মানে লোড ডিমান্ডের কনসেপ্টটা, যে তুমি যে লোড ইউজ করছো ওর কাছে ম্যাক্সিমাম ডিমান্ডটাকে ও যাতে ফুলফিল করে সেই ব্যবস্থার অ্যারেঞ্জমেন্টটা রাখা থাকে, তার জন্য ট্যারিফের চার্জ। এবং তোমার ট্যারিফের চার্জটা এই কারণে তোমার এন্ডে বেশি এর এন্ডে কম, বা এইগুলো হয়ে থাকে, ঠিক আছে। বাজে কয়টা 10টা 57। তো এটা আজকে আমি কিটা বললাম বলতো, যদি এটা আমি 2 দিন পরেই বলতাম আগে ট্রান্সমিশনটা, এটা আমি আজকে ডিস্ট্রিবিউশনের কথাবার্তা বলে ফেললাম, ঠিক আছে কোনো ব্যাপার না।
ট্রান্সমিশনের ইয়েটা মানে জেনারেশনটা মোটামুটি আর সেরকম কিছু ইয়ে নেই। তাও আমি আবার দেখে নেবো জেনারেশনের কি বাকি থাকছে, জেনারেশনটা বলবো। তারপরে আগামী যে দুদিন ক্লাস আমার নেওয়ার আছে, তোমাদের জয়দীপ স্যার এখনই পড়াবেন, আমি ছেড়ে দিচ্ছি। আমি বলতে চাইছি যে আগামী যে 2-3 দিন পড়াবো আমি, কালকে তো পড়াচ্ছি না, নেক্সট মঙ্গলবার পড়াবো, টিউসডে, মঙ্গল আর বুধ পড়াবো, তারপর আর থাকবো না। তো মঙ্গল আর বুধবার আমি পড়াবো, এই বেসিক্সই পড়াবো এখন এই 2 দিন, ঠিক আছে? এটাই বলার, কারো কিছু বলার আছে, নাহলে আমি এটাই করছি।